কি গো, কি করছো? এই সবে খেয়ে এলাম। তোমার খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, অনেক আগে। এবার ঘুমোতে যাব, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। মাত্র 17 দিন হলো বিয়ে করেছি। অজ্জিকার সাথে আমার 2 বছরের সম্পর্ক। মেয়েটাকে প্রথমবার দেখেই কেন জানি না খুব জেদ চেপে গিয়েছিল। এই মেয়েটাই হবে আমার স্ত্রী। প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলি। একদিন হঠাৎ কোনো কিছু না ভেবেই সোজা চলে যাই ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। সবকিছু ফাইনাল হওয়ার পরে বুঝলাম অজ্জিকাও আমাকে পছন্দ করে। 2 বছর পর বিয়ে করব এই কথা দিয়ে বাড়ি ফিরে আসি। তারপর ফোনে ফোনে গল্প, একে অপরকে চেনা জানা। ধীরে ধীরে নয়, ঝড়ের গতিতে 2 বছর কেটে যায়। ফাইনালি বিয়েটা সেরেই ফেললাম। তারপর নানান রিচুয়ালস। এখন অজ্জিকা তার বাবার বাড়িতে। আজ সকালে ওর বড়দি এসে নিয়ে গেল জোর ভাঙতে। আজ বুধবার। কথা হয়েছে আমি শনিবার বিকালে যাব। ওদের বাড়ির কাছেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে বিভূতি মেলা হয়। শনিবার সন্ধ্যায় সেই মেলাতে ঘুরতে যাব। তারপর রবিবার দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল নাগাদ ফিরে আসবো আমাদের বাড়ি। ওদিকে আমার দিদার শরীরটা আবার খুব খারাপ করেছে। মা গিয়েছে মামার বাড়ি। ফোন করেছিলাম, এখন একটু সুস্থ আছে দিদা। মা কালকেই চলে আসবে বাড়িতে। এখন বাড়িতে আমি একা। বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবছিলাম অজ্জিকার কথা। এমন সময় ফোনটা বেজে উঠল। বসের ফোন। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ আদিত্য, কি খবর? সাংসারিক জীবন কেমন চলছে? হ্যাঁ স্যার, ভালোই। তা ডিউটি কবে জয়েন করছো? স্যার, ওই যে অ্যাপ্লিকেশানে যা লিখেছিলাম 2 তারিখ। আপনি অ্যাপ্লিকেশান দেখেননি? হ্যাঁ দেখেছি, তবুও রিমাইন্ডার দেওয়াটা আমার কর্তব্য, তাই না? এনিওয়ে, তাহলে এই কদিন আরাম করো। 2 তারিখে এসো, কথা হচ্ছে। আর তাছাড়া এমনি কোনো দরকার পড়লে অবশ্যই জানিও, কেমন? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। ভাগ্য করে একটা বস পেয়েছি। প্রতিটা এমপ্লয়ির তার বসের প্রতি একটা রাগ থাকে, তবে আমাদের বসটা সম্পূর্ণ আলাদা। ভদ্রলোক কোনো দিন আমাদের এমপ্লয়ি মনেই করেনি। সবসময় দাদার মতন ব্যবহার করে। কথায় বলে কর্মক্ষেত্র এমন হওয়া উচিত যাতে কাজে যেতে ইচ্ছে করে, আর বাড়ি এমন হওয়া উচিত যে কাজ সেরে বাড়ি ফিরতে ইচ্ছে করে। সত্যি বলতে কি, 2 দিক থেকেই আমি যথেষ্ট সৌভাগ্যবান। তাই আর অন্য কোনো বন্ধু সঙ্গের খুব একটা দরকার হয়নি। জীবনে বাঁচতে গেলে যে কটা বন্ধুর প্রয়োজন সেই কটাই। যাই হোক, কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল। এবার নিদ্রা দেবীর আরাধনা করতে হবে। শীতের রাত, গাঢ় নিদ্রায় শরীর যখন সাঁতার কাটছে তখনই ফোনটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম মা ফোন করেছে। ঘড়ির কাঁটায় এখন রাত 3টে। এত রাতে মায়ের ফোন? দিদার কি আবার শরীরটা খারাপ করেছে? ফোনটা ধরতেই মা হন্তর্দন্ত হয়ে বলল, বাবুরে, তোর দিদার শরীরটা আবার খারাপ করেছে, মনে হয় হসপিটালে নিয়ে যেতে হবে। তুই কি একবার আসতে পারবি? দিদাকে নিয়ে হসপিটালে ভর্তি করা হলো। তখন ভোর 4টে। ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার বললেন, টেনশনের কিছু নেই, একটা মিনি স্ট্রোক মতো হয়েছিল ঘুমের মধ্যে। কয়েকটা দিন অ্যাডমিট থাকুক, একটু সুস্থ হলে ডিসচার্জ করে দেবো। তারপর বাড়ি গিয়ে ওষুধগুলো ঠিকঠাক করে খাওয়ান, আর অবশ্যই করে ফিজিওথেরাপি করান। খুব তাড়াতাড়ি উনি রিকভার করে যাবেন। আচ্ছা। বাড়িতে ফিরতে ফিরতে ভোর 6টা বেজে গেল। ভীষণ ক্লান্ত লাগছে। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে একটু চা খেলাম। ফোনটা হাতে নিয়ে দেখলাম সকাল 7টা বেজে গেছে। অজ্জিকা এতক্ষণে উঠে পড়েছে। ফোন করলাম। কি ব্যাপার মিস্টার? আজ সূর্য কোন দিকে উঠেছে শুনি? এত সকাল সকাল? আর বলো না, কাল রাতে দিদার। অজ্জিকাকে সমস্ত ঘটনা বললাম, আর ঠিক তখনই বুঝলাম ভুল করেছি। আমি যে কেন এত বড় লিক বেলুন তা কে জানে। আমার মতো আমি বলে দিলাম। এবার বেচারি তার বাবার বাড়িতে একটুও মন খুলে এনজয় করতে পারবে না। এবার শুরু হবে ওর টেনশন। আবার বললাম, তবে ডাক্তার বলেছে টেনশন করবার কিছু নেই, এখন সুস্থই আছে। আমি কি বাড়ি চলে আসব? না না, তার দরকার হবে না। মিনার মা আছে তো, উনি সবটা সামলে নেবে।
তুমি টেনশন নিও না। সারাটা দিন এরকম কাটলো। রাতে অদ্রিকা রাত 8টার মধ্যে ঘুমিয়ে পড়ল। রাত 9টা নাগাদ হসপিটাল থেকে আবার ফোন এলো। দিদার আবার ওই রকম সমস্যা হয়েছে। বুকটা ধড়াস করে উঠল। আবার ওই রকম সমস্যা। তাড়াতাড়ি হসপিটালে গেলাম। ডাক্তার দিদাকে দেখল। সকালে সিটি স্ক্যান হয়েছে, রিপোর্টটা ততক্ষণে এসে গেছে। ডাক্তার রিপোর্ট দেখে বলল, মাথার নার্ভটা শুকিয়ে যাচ্ছে, ওনাকে টেনশন দেবেন না। আমার যা ট্রিটমেন্ট করার আমি করে দিয়েছি, আশা করি আর কোনো সমস্যা হবে না। ডাক্তারের সাথে যতক্ষণ কথা বলছিলাম ততক্ষণ পকেটে ফোনটা বারবার ভাইব্রেট করছিল। বাইরে এসে দেখলাম অদ্রিকার ফোন। কল ব্যাক করলাম। কি ব্যাপার, বললে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়লে, এখন আবার ফোন করলে কেন? ঘুমটা ভেঙে গেল, আর ঘুম আসছে না। এত আওয়াজ কিসের গো? কোথায় তুমি? আমি হাসপাতালে। দিদার আবার ওই রকমটা হয়েছে। সে কি, এখন কেমন আছে? হ্যাঁ, একটু ঠিকঠাক আছে। আচ্ছা, তুমি এক কাজ করো, কাল সকালে এসে আমাকে নিয়ে যাও। দিদার শরীরটা ঠিক হয়ে গেলে তারপর না হয় কয়েকটা দিন এসে থেকে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাল সকালে রেডি হয়ে থেকো। আমি 10টা নাগাদ যাবোক্ষণ। ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি বাড়ি যাও, ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। দুদিন পর দিদাকে হসপিটাল থেকে ডিসচার্জ করলো। দিদা এখন পুরোপুরি সুস্থ। অদ্রিকা বলল, আজ বিকেলে তাহলে চলো ওই বাড়ি, মেলা আজকেই শেষ, একবার একটু মেলাটাও দেখা হবে। ঠিক আছে, চলো তাই যাই। দুপুরের পর অদ্রিকাকে নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। জায়গাটাতে গেলেই একটা অদ্ভুত শিহরণ কাজ করে আমার মধ্যে। গণ্ড গ্রাম বলতে যা বোঝায় একদম সেই রকম। শহরের মানুষেরা এইসব জায়গায় এলে একটু নাক সিটকোয় ঠিকই, তবে আমার এইসব জায়গায় এক ঘর লাগে। চারিদিকের বাতাসে একটা অদ্ভুত নেশা লাগা গন্ধ। আসলে এর একটা কারণ আছে। আমার জন্ম এইরকমই একটা গ্রামে। আমার যখন 10 বছর বয়স তখন আমি শহরে চলে আসি মায়ের সাথে। তারপর থেকে সেই গ্রাম্য আমি ধীরে ধীরে হারিয়ে যাই স্মৃতির অতলে। এতগুলো বছর পর সেই আমার আমিকে ফিরে পেয়ে যেন একটু বেশি নস্টালজিয়া ফিল করছি, তা মিথ্যে নয়। এখানের মানুষেরা রাত 9টার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। 9:30টার মধ্যে পুরো পাড়া নিঝুম। অদ্রিকাকে নিয়ে মেলায় গিয়েছিলাম। ফিরতে ফিরতে রাত 11টা হয়ে গেছে। চারিদিকের নিকষ কালো অন্ধকার বুঝিয়ে দিচ্ছে রাত ঠিক কতটা শান্ত হতে পারে। তারপর শীতকাল, কুয়াশায় একটু দূরের জিনিস ঠিকমতো দেখা যাচ্ছে না। রাস্তার মাঝখানে একটা কালভার্ট আছে। কালভার্টটার কাছাকাছি আসতেই অদ্রিকা আমার হাতটা শক্ত করে চেপে ধরল। আমার খুব ভয় করছে। কেন ভয় করছে কেন? এই জায়গাটা না খুব একটা ভালো না জানো। এখানে অনেক মানুষ মারা গেছে, তাছাড়া অনেক মানুষের মৃতদেহ এখানে পুঁতে রাখা আছে। কি বলছো? তাই নাকি? হঠাৎ শুনলাম কানের কাছেই একটা শিয়াল ডেকে উঠল। আমার গাটা কেমন যেন শিরশির করে উঠল। আমি কিছু না বলে চুপচাপ হেঁটে চললাম। হঠাৎ অদ্রিকা চিৎকার করে উঠল, আহ! কি হলো? জানি না, মনে হলো আমার পিঠে দূর থেকে মনে হলো কে যেন কি একটা ছুঁড়ে মারলো। কি বলছো যাতা? বলেই পেছন দিকে তাকালাম। কেউ নেই। দেখো, পেছনে কেউ নেই। অদ্রিকাও পেছন দিকে তাকালো, পুরো ফাঁকা। তার নিচের দিকে তাকাতেই ওর চোখ মুখ ভয়ে শুকিয়ে গেল। এটা কি? আমিও তাকালাম নিচের দিকে, আর সাথে সাথে আমার বুকটা যেন ধড়াস করে উঠল। নিচে পড়ে রয়েছে একটা রক্তাক্ত মাছের মুন্ডু। আমি বুক ঠুকে বলতে পারি একটু আগেও এখানে কিচ্ছু ছিল না। অদ্রিকা একটু আগেই বলল ওর পিঠে কে যেন কিছু একটা ছুঁড়ে মেরেছে। মনে পড়তেই
ওর পিঠটা দেখলাম। ওর পিঠ বরাবর বেয়ে নামছে একটা ক্ষীণ রক্তের ধারা। আমার গলাটা যেন শুকিয়ে গেল, যেন আর কথা বেরোবে না। অনেক কষ্টে বললাম, অধিকা, অধিকা, তাড়াতাড়ি চলো, দৌড়াও। বলেই পেছন ফিরে দৌড়তে লাগলাম। আর মনে হতে লাগলো আমাদের পেছন পেছন কিছু একটা যেন দৌড়িয়ে আসছে। কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে দৌড়ে উঠলাম বাড়িতে। বাড়ি ফিরে শুতে শুতে বেশ রাত হয়ে গেল। ক্লান্তিতে চোখে ঘুম নেমে এলো। তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। একটা খসখস শব্দে ঘুমটা ভেঙে গেল। উঠে বসে পাশে তাকাতেই দেখলাম অদ্রিকা পাশে নেই। গেল কোথায় এত রাতে? বাথরুমে? না, বাথরুমে গেলে তো আমাকে ডাকতো নিশ্চয়ই। এদিকে সেই খসখস শব্দটা ক্রমেই বেড়ে চলেছে। আওয়াজটা আসছে বাড়ির পেছন দিক থেকে। বিছানা থেকে নেমে পেছনের জানলাটা খুলতেই আমার শির দ্বারা বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বাড়ির পেছনে মাঠের মধ্যে যে তাল গাছটা রয়েছে তার নিচে দাঁড়িয়ে সেই গাছে মাথা ঠুকছে অদ্রিকা। একটু সময় নষ্ট না করে দৌড়ে গেলাম সেই তাল গাছটার কাছে। অদ্রিকা, অদ্রিকা, কি করছো নাকি? কি হয়েছে তোমার? অদ্রিকা পেছন ঘুরল। ওর মুখটা দেখে আমি শিউরে উঠলাম। কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। চোখের মণিগুলো যেন তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সেই জিঘাংসা ভরা দৃষ্টি যেন আমায় গিলে খেতে চায়। তোর জন্য আমি আমার অদ্রিকাকে হারিয়েছি। তোর জন্য আমি আমার অদ্রিকাকে হারিয়েছি। আমি আজ অদ্রিকাকে আমার সাথে নিয়ে যাব। তার মাঝে কেউ বাধা দিতে এলে তাকে আমি শেষ করে দেব। এ কি অদ্ভুত গলার স্বর! অদ্রিকার গলা থেকে বেরিয়ে আসছে একটা পুরুষালী কণ্ঠ। বুঝলাম অদ্রিকা আর অদ্রিকা নেই। ওর ওপর ভর করেছে কোনো এক অশরীরী আত্মা। এবার সেই অশরীরী চোখের নিমেষে এগিয়ে এলো আমার কাছে। তারপর আমার গলা চেপে ধরল। সেই হাতে যে কি বিভৎস জোর তা ভাষায় প্রকাশ করা যায় না। যেন এখনই আমার প্রাণটা বেরিয়ে যাবে। এমন সময় একটা তীব্র গর্জন কানে এলো। সেই প্রেত আমার গলা ছেড়ে দিয়ে পেছন ফিরে তাকালো। তারপর সচক্ষে দেখলাম সামনের তাল গাছটা হঠাৎ কেঁপে উঠল। তার দুদিক থেকে বেরিয়ে এলো দুটো হাত। আর শুনতে পেলাম একটা আর্তনাদ, সেই পুরুষালী কণ্ঠের তীব্র আর্তনাদ। চোখের সামনে এমন দৃশ্য না দেখলে কেউ বিশ্বাস করবে না। অদ্রিকা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। আমি দৌড়ে অদ্রিকার কাছে গেলাম। সাথে সাথে পরিবেশটা যেন স্বাভাবিক হয়ে গেল। তালগাছটার দিকে তাকিয়ে দেখলাম সেটা নিজের জায়গায় শান্তভাবে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম না কি হলো। অদ্রিকাকে ঘরে এনে তার জ্ঞান ফেরালাম। রাতটা কোনো রকমে কেটে গেল। পরদিন 1 তারিখ। 2 তারিখ থেকে অফিস জয়েনিং। সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে এলাম। বেশ কিছুদিন পর অদ্রিকাকে সবটা বলেছিলাম। সব শুনে অদ্রিকা হেসে বলেছিল, আমায় যা বলেছ আর কাউকে যেন কোনো কিছু বলো না। লোকে চাঁদা তুলে রাঁচির পাগলাগারদে গিয়ে ভর্তি করে দিয়ে আসবে।